নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জু মুখোপাধ্যায়ের লেখা দাদা ও ভাই। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। জীবনের সাথী মোর পথের মাঝে ছাড়িয়া গিয়াছে হায় আঁধার সাজে। দেহ আছে প্রাণ নাই শূন্য ধরা, কোথা তুমি চিত্তহরা। হাওড়া কোর্টের উকিল শিবপুরের গিরিশচন্দ্র কোর্টের ফেরত কলিকাতায় গিয়াছিল। তথা হইতে সন্ধ্যার সময় শিবপুরে নিজের বাটিতে ফিরিয়া বেশভূষা পরিবর্তন করিয়া পত্র লিখিতে বসিল। সারাদিন পরিশ্রম করিয়া আসার পর জলখাবারের থালা সাজাইয়া কেহ তাহাকে ডাকিতে আসিল না। আসিবার তেমন কেহ ছিল না, যেহেতু গিরিশ বিপত্নিক। 6 মাস হইল তাহার পত্নী বিয়োগ হইয়াছে। স্ত্রীলোকের মধ্যে বাটিতে ছিলেন এক বৃদ্ধা পিসিমা, থাকা না থাকা সমান। পরলোকগতা পত্নীর যে নূতন বড় ছবিখানা গিরিশ সম্প্রতি বাঁধাইয়া আনাইয়া বৈঠকখানায় তাহার বসিবার চেয়ারের সম্মুখে সিল্কের কর্ড দিয়া ঝুলাইয়া রাখিয়াছিল, তাহারই দিকে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গিরিশ কাগজ কলম লইয়া পত্র লিখিতে বসিল। ছবিখানির নিচে যে চারিছত্র কবিতা বড় বড় অক্ষরে লেখা ছিল, ছোট ছোট অক্ষরে সেই চারিছত্রই তাহার সেই চিঠির কাগজের শীর্ষদেশে মুদ্রিত ছিল। তাহা এই: জীবনের সাথী মোর পথের মাঝে ছাড়িয়া গিয়াছে হায় আঁধার সাঁঝে। দেহ আছে প্রাণ নাই শূন্য ধরা, কোথা তুমি চিত্তহরা। এই মুদ্রিত চিঠির কাগজ আনিতেই কোর্টের ফেরত গিরিশকে কলিকাতায় পত্নী শোকাতুর প্রেসে যাইতে হইয়াছিল। মজফ্ফরপুর হইতে তাহার এক বন্ধু আজ কয়দিন হইল একখানি পত্র দিয়াছে। এই মুদ্রিত চিঠির কাগজ তাহার ফুরাইয়া গিয়াছিল বলিয়া কয়দিন যাবৎ বন্ধুর পত্রের উত্তর দিতে পারে নাই। চিঠিখানি শেষ করিয়া গিরিশ উঠিয়া ভিতরে যাইবার উপক্রম করিতেই ওপাড়ার কিরণ মিত্র আসিয়া একখানা চেয়ার টানিয়া বসিয়া কহিল, গিরিশদা, তুমি একটা পরামর্শ দাও। 5 জনে 5 রকম কথা বলছে। কেউ বলছে করো, কেউ বলছে করো না। ওদের রং বেরঙের সব কথা ছেড়ে দিই দাদা, তুমি একটা সৎ যুক্তি দাও দেখি, করব কি করব না। কিরণ মিত্র সম্প্রতি গিরিশের অবস্থা প্রাপ্ত হইয়াছে, অর্থাৎ বিপত্নিক হইয়াছে। প্রভেদের মধ্যে এই যে গিরিশ অপুত্রক, কিরণ সপুত্রক। গিরিশের মাথার উপর তাহার বৃদ্ধা পিসিমাতা ছিলেন, কিরণের আর কেহই ছিল না। আর পত্নীহারা হইয়া গিরিশ জগতে যেন সর্বস্ব হারা হইয়াছে। সমস্ত জগৎ যেন তাহার নিকট শূন্য। আর কিরণ কেবল স্ত্রীকেই হারাইয়াছে, জগৎ তাহার নিকট জগতই আছে। কিরণ কহিল, দাও গিরিশদা, তুমি একটা সৎ পরামর্শ দাও। গিরিশ খানিক নিস্তব্ধ থাকিবার পর বলিল, দেখো কিরণ, করতে চাও করো বিয়ে, কিন্তু। কিরণ বাধা দিয়া বলিল, না গিরিশদা, ও কিন্তু টিন্তু নয়। তুমি একেবারে তোমার মনের ঠিক কথাটি বলো। তুমি যা বলবে তাই আমি করব। গিরিশ কহিল, তা যদি বলো তাহলে আর বিয়ের কথাই মুখে এনো না। আনব না? না, একেবারেই না। হৃদয় বলে একটা যে স্থান বুকের ভেতর ভগবান দিয়েছেন, তাতে একবার একজনকে বসানো হয়েছে। বেঁচে থাকতেও সে যেমন সেই হৃদয় জুড়ে থাকে, মরে গেলেও তেমনই জুড়ে থাকে। তাকে সেখান থেকে ঠেলে দিয়ে আবার নতুন করে আর একজনকে সেখানে বসানো, এ যে কি করে হতে পারে তা আমি ভাবতেই পারি না কিরণ। বলি, ভগবান পশু করে তো আর আমাদের গড়েননি, মানুষ করেই গড়েছেন। সুতরাং বুঝলে কি না? কিরণ এক দৃষ্টে গিরিশের মুখের দিকে চাহিয়াছিল, কহিল, যা বললে ঠিকই গিরিশদা, তবে এর মধ্যে আর তবে টবে কিছু নেই রে ভাই।
তাছাড়া আরও একটা কথা আছে, ভগবান যখন একজনকে টেনেই নিলেন, তখন মানুষ আবার বাহাদুরি করে সেই জায়গায় আর একজনকে টেনে আনে কোন সাহসে? তা হয় না, হয় না। যার সত্যিকারের হৃদয় আছে সে তা কিছুতেই পারে না। আবার বিয়ে করবার জন্য যে তোমায় পরামর্শ দেয় দিক, আমি তা কিছুতেই দিতে পারি না। তাহলে মেয়েরাই বা কি দোষ করলে? তারাও বিধবা হয়ে আবার তো বিয়ে করতে পারে। তুমি পুরুষ বলে তা যদি পারো, তো তারাই বা পারবে না কেন? দেবতার বেলা লীলে খেলা, আর পাপ লিখেছে মানুষের বেলা। প্রথম স্ত্রী মরে গেলে কেমন করে যে লোকে আবার বিয়ে করবার কথাও মনে আনতে পারে, এ ভেবে তো আমি চমকেই যাই কিরণ। আড়ষ্ট হইয়া কিরণ গিরিশের কথাগুলি শুনিয়া একটি সুদীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিল, না, তোমার পরামর্শই শুনব গিরিশদা, ও না আমি আর করব না। বলিয়া কিরণ ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া রাস্তায় আসিয়া পড়িল। পিসিমাতা প্রসন্নময়ী ভিতরের দরজা ঠেলিয়া প্রবেশ করিয়া কহিলেন, কখন এসেছিস বাবা? একবার বাড়ির ভেতর যেতে নেই রে? কিছু একটু মুখে দিলি না, অমনি অমনি রইলি। মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে বাবা। চা খাবি? ঠাকুরকে দিয়ে দেব পাঠিয়ে? গিরিশ খবরের কাগজের ভাঁজ খুলিতে খুলিতে কহিল, চা হয়ে থাকে দাও পাঠিয়ে। প্রসন্নময়ী কহিলেন, হয়েছে বই কি বাবা, শিরিষ তো খাচ্ছে দেখলুম। শিরিষ গিরিশের কনিষ্ঠ। মিনিট পাঁচেক পরে ঠাকুরের পরিবর্তে প্রসন্নময়ী নিজেই চায়ের বাটি হাতে করিয়া আনিয়া গিরিশের সম্মুখে রাখিয়া কহিলেন, হ্যাঁ বাবা গিরিশ, তোকে তো আর বুঝিয়ে পারলুম না, কি যে তোর গো। তা যাকগে বাছা, তুই সন্ন্যাসী হয়েই থাক, তোকে আর বলবো না। তা শিরিষটাও কি অমনি অমনি থাকবে? ওর তো পাশের পণ্ডা সব শেষ হলো, এবার ওর জন্যে একটি মেয়েটে দেখ। খুঁজছি তো পিসি, 3-4 জায়গায় মেয়ে দেখেও তো এলুম, পছন্দ না হলে। আচ্ছা, সেই নেবু বাগানের মেয়েটি নাকি খুব সুন্দর, সেটিকে না হয় একদিন গিয়ে দেখে আয় না বাবা। মেয়েটি সুন্দর হলেই হলো, আমার তো আর টাকার খাই নেই। আচ্ছা পিসি, এই আসছে রবিবার নেবু বাগানের সেই মেয়েটিকে দেখে আসব। তাই আসিস বাবা। বলিয়া প্রসন্নময়ী খালি চায়ের পেয়ালাটি লইয়া ভিতরে চলিয়া গেলেন। খবরের কাগজখানি হাতে লইয়া আলোটি বাড়াইয়া দিয়া গিরিশ সম্মুখস্থ স্ত্রীর ছবিখানির দিকে শূন্য দৃষ্টিতে বিহবলের মতো চাহিয়া রহিল। উজ্জ্বল আলোকে ছবির নিচেকার সাদা জমির উপর গাঢ় কৃষ্ণবর্ণের সেই চারি ছত্র লেখা ঝকঝক করিতেছিল, জীবনের সাথী মোর পথের মাঝে ছাড়িয়া গিয়াছে হায় আঁধার সাঁঝে, দেহ আছে প্রাণ নাই শূন্য ধরা, কোথা তুমি চিত্তহরা। পরের রবিবার গিরিশ নেবু বাগানের সেই মেয়েটিকে দেখিতে আসিয়া ঠিকানার কাগজে লিখিত নম্বরটি বারবার মিলাইয়া যে ভগ্ন জীর্ণ বাড়িখানির সম্মুখে আসিয়া দাঁড়াইল, তাহা আদিকালে যখন সেখানে সত্যই হয়তো কোনো লেবুর বাগানের অস্তিত্ব বর্তমান ছিল তখনকার সৃষ্টি। লেবুর সেই লুপ্ত বাগানের পথানুসরণ করিবার জন্যই যেন আজ সেই পূর্বযুগের জীর্ণ গৃহখানি ধরাবক্ষে লুটাইয়া পড়িবার উপক্রম করিতেছিল। অপরাহ্ন সময়ে বাটির সম্মুখে দাঁড়াইয়া গিরিশ যখন তন্মধ্যে মনুষ্য সমাগম আছে কিনা সন্দিহান চিত্তে চিন্তা করিতেছিল, তখন সেই বাটিখানিরই মতো জরাজীর্ণ বাটির মালিকটি তাহার শীর্ণ হস্তে হুঁকা ধরিয়া তামাক টানিতে টানিতে সেইখানে আসিল এবং সম্মুখে গিরিশকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কাকে খোঁজেন আপনি? এইটাই 36 নম্বর তো? মধুমুখ? হ্যাঁ, আমারই নাম। কি আবশ্যক? আপনার একটি বিবাহযোগ্যা কন্যা। কন্যা নয়, আমার ভাগিনী। হ্যাঁ, আছে বটে। আপনি একবার দেখতে চান মেয়েটি? মশাইয়ের নিবাস? আমার নিবাস শিবপুর, আমি হাওড়া কোর্টে ওকালতি করি। বেশ বেশ,
আসুন তাহলে। বলিয়া মধু মুখোপাধ্যায় বাটির মধ্যে অগ্রসর হইতে হইতে বলিতে লাগিল, আমার নিজের ছেলে মেয়ে কিছুই নেই। ভগ্নিপতিটি দেশে সামান্য স্কুল মাস্টারি করে, দুটো মেয়ে গলায়, তাই এটির ভার আমি নিয়েছি। অবশ্য আমারও অবস্থা তথৈবচ। বাড়ি দেখেই বুঝতে পেরেছেন বোধহয় অনেকটা। শোকে তাপে রোগে ভোগে শরীরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। চলিতে চলিতে গিরিশ কহিল, জগতে ভালো আর ভগবান কাকেও বলেন কেন আর। 30 বছর চাকুরি করে এমনই বরাত যে পুরো পেনশনটাও পেলুম না। 40টি করে টাকা পাই, তাতে আর এ বাজারে বুঝতেই তো পাচ্ছেন সব। আজকাল মেয়ের বিয়ের যা ব্যাপার হয়ে উঠেছে, তাতে আর গরিবের পক্ষে। তবে আমার সীতা সাবিত্রী, এই আমার ভাগিনী দুটি, রূপে গুণে এরকমটি আজকাল বড় একটা দেখা যায় না। সত্যই মারা আমার যেন সাক্ষাৎ সীতা সাবিত্রী। অন্দরের দালানে আসিয়া বসিয়া গিরিশ কহিল, কন্যাকে সাজাইবার গোছাইবার কোনো আবশ্যক নাই, শুধু যেন একখানি পরিষ্কার কাপড় পরাইয়াই দেখানো হয়। সুতরাং সেসব ব্যবস্থা আর করা হইল না। শুধু মুখখানি প্রথমে শুকনা ও পরে ভিজা গামছা দিয়া বেশ করিয়া মুছাইয়া দিয়া কপালে খয়েরের একটি টিপ পরানো হইল এবং চুলে একটু চিরুনি দিয়া একখানি গুজরাটি ছাপা শাড়ি পরাইয়া দিয়া কন্যাকে গিরিশের নিকটে আনা হইল। গিরিশ শুনিয়াছিল বটে যে মেয়েটি নাকি খুবই রূপসী, কিন্তু সে রূপ যে এমন তাহা সে ধারণাও করিতে পারে নাই। গিরিশ অবাক হইয়া চাহিয়া রহিল। শুধু চাহিয়া থাকাও যেমন চলে না, চুপ করিয়া বসিয়া থাকাও তেমনি ভালো দেখায় না। সুতরাং গিরিশ জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? মেয়েটি নতমুখে উত্তর দিল, সীতা। মাতুল কহিলেন, ভালো করে পুরো নাম বলতে হয় মা। মেয়েটি পুনরায় কহিল, শ্রীমতী সীতা দেবী। লিখতে পড়তে পারো? সীতা ঘাড় নাড়িয়া জানাইল যে পারে। রান্নার কাজ কি সেলাই টেলাই? ভাগিনীর হইয়া মাতুলি জবাব দিল, কহিল, সব সব মা আমার রান্না বান্না সেলাই বোনা সবেতেই পাকা। আমার এখানে ওই তো সংসারে যাবতীয় কাজ করে। সীতা আমার সত্যই সেই ত্রেতা সীতা। সে সীতার যদিও কোনো দোষ খুঁত থেকে থাকে, তো আমার এ সীতার কোনো দিকে কোনো খুঁতই নেই। তবে মশাই, ওই যে আজকাল মেয়েদের সব নাচ গান অ্যাক্টিং শেখানো হয়েছে, সেসব কিছুই জানে না। সত্যি কথা বলতে কি, ওগুলো সব আমরা মোটেই পছন্দ করি না। গান পর্যন্ত না হয় চলতে পারে, কিন্তু নাচ অ্যাক্টিং এসব কি ব্যাপার বলুন দেখি? মেয়ে কি থিয়েটারে চাকরি করবে? তারপর খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া ভাগিনেই কি যাইতে আদেশ করিয়া কহিল, তাহলে মেয়ে কি আপনার পছন্দ হলো? গিরিশ কহিল, পছন্দ তো হবারই কথা। এখন তাহলে পাত্রটি আপনার কে? মুহূর্ত মাত্র নীরব থাকিয়া গিরিশ কহিল, পাত্র আমি নিজেই। 6 মাস হলো আমার স্ত্রী বিয়োগ হয়েছে। অবশ্য দোজবরে বলে যদি কোনো আপত্তি না থাকে আপনাদের, তাহলে। না না, আমাদের কোনোই আপত্তি নেই। আর আপনি তো দেখছি একেবারেই ছেলে মানুষ। দোজবরে হলে কি হবে, 1 বরেরও বয়স আপনার হয়নি। বেশ বেশ, সীতা আমার তাহলে ঠিক রামচন্দ্রেরই হাতে পড়বে। ভাগ্য ভাগ্য, ওরই ভাগ্য। সেই দিনই সেইখানে বসিয়া মধু মুখোপাধ্যায়ের সহিত গিরিশের সকল কথাই পাকা হইয়া গেল। স্থির হইল যে এই মাসেই, অর্থাৎ অগ্রহায়ণের মধ্যেই শুভ কার্য সম্পন্ন হইবে। তবে কোনো বিশেষ কারণে কয়েক মাস এই বিবাহের কথা অপ্রকাশ রাখিতে হইবে। ইহার কারণ দেখাইতে গিয়া গিরিশ কহিল, কি জানেন ব্যাপারটা? বাড়িতে এক বুড়ো পিসিমা আছেন। তিনি এক জায়গায় একটি মেয়ে দেখে পছন্দ করেছেন।
তার ঝোঁক, সেইখানেই বিয়ে করি, সেই জন্য, বুঝলেন না। মুখোপাধ্যায় মহাশয় ডান হাত হইতে বাঁ হাতে হুঁকাটি ধরিয়া কহিল, সে তো ঠিক কথা, টপ করে তার মনে ব্যথা দেওয়াটা, তা এ মেয়ে ঘরে পেলে আর রাগ দুঃখ টেকতে পারবে না। তা বেশ বেশ, এখন না হয় মাস 5-7 প্রকাশ নাই হলো। তারপর হুঁকাটি দেওয়ালের গায়ে ঠেস দিয়া রাখিতে রাখিতে কহিল, যাক, একেই বলে প্রজাপতির নির্বন্ধ, নইলে কত জায়গা থেকেই তো সম্বন্ধ আসছে, কিন্তু কোথা থেকে একদিনের মধ্যেই সব একেবারে পাকাপাকি হবার হলে এই রকমই হয় আর কি। গিরিশ উঠিয়া দাঁড়াইয়া কহিল, তাহলে ভট্টাচার্য মশাইকে দিয়ে দিনটা আর একবার ভালো করে দেখিয়ে কালই আপনাকে সংবাদ পাঠাবো। এখন উঠলুম আমি। শালকের জনকতক বড় বড় মক্কেলের আজ যাবার কথা আছে, তাদেরই জন্য। যাবেই তো বাবাজি, তোমার নাম তো আর অজানা নেই। হাওড়া কোর্টের কত বড় একজন উকিল তুমি। দেখো বাবাজি, শুভ কাজ আগে মিটে যাক, তারপর তোমায় একটু খাটতে হবে। 6 টাক 2-3 জমি আমার ওই খিড়কির বাইরে, সে আমারই জমি, দলিলে স্পষ্ট লেখা, তা ওই কুণ্ডুরা জোর করে সেটা দখল। আচ্ছা, সে তখন পরে হবে। আচ্ছা এসো বাবাজি, থাক থাক, আর পায়ের ধুলো নিতে হবে না। গিরিশ চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় সীতাকে ডাকিয়া কহিল, মা, আজ আফিংটা যেন তেমন ধরল না, কৌটোটা একবার দে তো মা, আর একটু চড়িয়ে দিই আজ। পরদিন গিরিশ ভট্টাচার্য মহাশয়কে দিয়া পাঁজি দেখাইয়া সংবাদ দিল যে 24 তারিখেই বিবাহ হইবে, সেই দিনই সর্বোৎকৃষ্ট। সুতরাং সেই 24 অগ্রহায়ণ বুধবার অষ্টমী তিথিতে রাত্রি 9:30 লগ্নে গিরিশ সীতার পানি গ্রহণ করিয়া তাহার শূন্য প্রাণ পূর্ণ করিয়া আধার পথে আলো জ্বালিল, এবং কিছু পরেই স্ত্রী আচারের সময় কে একজন রমণী যখন তাহার 2 হাত এক করিয়া ধরিয়া কহিল, কড়ি দিয়ে কিনলুম, দড়ি দিয়ে বাঁধলুম, হাতে দিলুম মাকু, একবার ভ্যাঁ করো তো বাপু, তখন আনন্দ আবেগে গিরিশ সত্যই ভ্যাঁ করিয়া ফেলিল। ঠিক সেই সময় শিবপুরে শিরীষ ও কিরণ মিত্তির প্রতিবাসী মতি ঘোষালের কন্যার বিবাহে নিমন্ত্রণ খাইতে বসিয়া কাহার একটা হাসির কথায় হো হো করিয়া হাসিয়া উঠিল। পৌষ মাস, বড়দিনে ছুটিতে আফিস আদালত সব বন্ধ। ছুটি হইতেই 3-4-5 গিরিশ বাড়ি ছিল না। জামতারা না মিহিজাম কোথায় ওইদিকে মক্কেলের বাড়ি বেড়াইতে গিয়াছিল, আজ ফিরিয়াছে। শিরীষ কিন্তু ইহারই মধ্যে একদিন নাকি ট্রামে আসিতে আসিতে গিরিশকে শ্যামবাজারের 5 মাথার মোড়ে দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছিল। গিরিশ কহিল, তুই একটা আস্ত গাধা, চোখের মাথাটাও খেতে বাকি রাখিসনি, চশমা নে, চশমা নে। পরদিন প্রাতঃকালে গোয়ালা দুধ দিতে আসিয়া পিসিমার নিকট অনেক করিয়া একটি টাকা চাহিল, তাহার হঠাৎ কি বিশেষ দরকার। গিরিশ গঙ্গা স্নানে গিয়াছিল, শিরীষও বাড়ি ছিল না। প্রসন্নময়ীর নিজের কাছেও টাকা কড়ি ছিল না কিছু। তবুও দাশু গোয়ালার পীড়াপিড়ি দেখিয়া প্রসন্নময়ী গিরিশের চাপকানের পকেট খুঁজিতে আসিয়া দেখিলেন যে গিরিশের পোর্টম্যান্টের চাবিটি তাহাতেই লাগানো রহিয়াছে। সুতরাং প্রসন্নময়ী পোর্টম্যান্টও খুলিয়া মানিব্যাগ হইতে টাকা একটি লইয়া দাশু গোয়ালাকে দিয়া দিলেন। দ্বিপ্রহরে গিরিশ আহারে বসিলে পার্শ্বে বসিয়া প্রসন্নময়ী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে গিরিশ, ও মেয়েটি কাদের রে? ওই যে ফটোগ্রাফের ছবিখানা রয়েছে তোর পোর্টম্যান্টের ভিতর। গিরিশ চমকিত নয়নে প্রসন্নময়ীর মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, তুমি দেখলে কি করে? ওই যে দেশ ও গয়লা একটা টাকার জন্য এসে হত্যা দিয়ে পড়ল না সকালে, তুই তখন গঙ্গাছানে গিয়েছিলি, তোর চাপকানের পকেট খুঁজলুম, পেলুম না, তারপর দেখি তোর পোর্টম্যান্টও খোলা রয়েছে, তাই দেখলুম। দিব্যি মেয়েটি, কাদের বল দেখি, সুন্দরী বটে, ওই রকম একটি আমার শিরীষের জন্য। বাধা দিয়া গিরিশ কহিল,
ওই ওদেরই তো বড় মামলা চলছে। কোর্ট খুললেই তো সামনেই দিন। নিজের শরীরটাও খারাপ হয়ে পড়ল, কেস ফিরিয়ে দিলেও লোকে ছাড়বে না, মহা মুশকিল। প্রসন্নময়ী গিরিশের মুখে হঠাৎ তাহার এই শরীর খারাপের কথা শুনিয়া উদ্বিগ্ন চিত্তে প্রশ্ন করিলেন, শরীর খারাপ কি রে? ভেতর ভেতর কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি তোর? শরীরে আর যেন তেমন জুত নেই আর কি। খিদে হয় না, ঘুম হয় না, অসুখ হতে আর কতক্ষণ বলো? তবে ডাক্তার দেখিয়ে একটা ভালো দেখে ওষুধ টষুধ খা বাছা। গিরিশ আচমন করিয়া উঠিতে উঠিতে কহিল, পোর্টম্যান্ট খুলতে গেলে কেন? চাপকানের পকেটে যখন পেলে না, কোটের পকেটে দেখলেই পারতে, খুচরো টাকা ছিল। সেই দিন সন্ধ্যার পর গিরিশ বৈঠকখানায় বসিয়া সঙ্গীত চর্চা করিতেছিল। সঙ্গীতের চর্চা গিরিশ পূর্বে প্রায় প্রত্যহই করিত। পত্নী বিয়োগের পর হইতে কয় মাস গিরিশ এই জিনিসটা একেবারেই ত্যাগ করিয়াছিল। তাহার হারমোনিয়ামের বাক্সের চারিদিকে মাকড়সায় জাল বুনিয়াছিল। এতদিন পরে আজ মাস খানেক হইতে গিরিশ আবার তাহার হারমোনিয়াম ঝাড়িয়া ঝুড়িয়া বাহির করিয়াছে। গিরিশ গাহিতেছিল, আমার আধার প্রাণের আলো, তোমার স্বর্ণ প্রদীপ জালো, আমার সকল কামনা সার্থক করো তোমারই পূর্ণ পরশে। কিরণ মিত্রের তাহার ৩ বৎসরের শিশুকন্যাটিকে কোলে করিয়া আনিয়া বলিল, গলাখানি করেছিলে বটে দাদা, পায়চারি করতে করতে খুকিটাকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলুম, কিন্তু তোমার গান শুনতে পেয়ে না এসে আর পারলুম না। বাস্তবিক ওই যে লোকে বলে না, ন চ সঙ্গীতাৎ বিদ্যা পড়া, তা সে কথা একেবারেই ঠিক। বনের পশুও দেখো গিরিশদা, সেদিন তোমার রাইমণি চক্রবর্তীর গান শুনলুম। আহা, কি গানই গাইলে! রাইমণি চক্রবর্তীর গান তুমি শুনেছ কখনো গিরিশদা? নেবু বাগানে রাইমণি চক্রবর্তী যথেষ্ট, তার বাড়ির একেবারে গায়েই তো গিয়ে হলো। কি গিরিশদা? বলছি, তার বাড়ির একেবারে গায়েই তো আমার সেই ময়মনসিংহের মক্কেলদের বাড়ি। রাইমণির গান শুনতে কি আর আমার বাকি আছে? তাহার পর খানিক চুপ করিয়া থাকিয়া কহিল, এত রাত পর্যন্ত খুকি ঘুমোয়নি, জেগে রয়েছে? আরে দাদা, ঘুম পাড়ালে তো ঘুমোবে, কে আর ঘুম পাড়াবে বলো? আমার এদিককার কাজকর্ম না সারা হলে তো আর ওকে আমি নিতে পারি না। এদিকে ও না ঘুমুলে কোনো কর্মই হয় না। ভগবান যে কি! আরে তুমি বিয়ে করছো না কেন? এই রকম করে কখনো চলতে পারে? চলে তো যাচ্ছে একরকম করে গিরিশদা, এই রকম করেই চলে যাবে। আরে না না, খেপেছো তুমি কিরণ? বিয়ে না করলে কি চলে? তোমার বুদ্ধি শুদ্ধি বড় কম। এইভাবে তুমি কতদিন চালাবে? ঘর করতে গেলেই ঘরণীর দরকার। বিয়ে করতে তো অনেকেই বলছিল, তা করিনি যখন, তখন আর করব না। তুমি তো গিরিশদা অত করে যখন বললে। আমি অত করে কি বললুম বিয়ে না করতে? তুমি একটা আস্ত পাগল কিরণ। আমি যে কিভাবে বলেছিলুম তা তুমি বুঝতেই পারোনি। তোমার নিজের বুদ্ধির দৌড় কত দূর তাই দেখছিলুম। 5 জনে যা বলবে তাই তুমি করবে? তোমার নিজের একটা বোঝবার ক্ষমতা নেই? এইসব কাচ্চা বাচ্চা নিয়ে তুমি ব্যাটা ছেলে, এ কি কখনো হয়? বিয়ে করো, বিয়ে করো কিরণ, আর দেরি করো না। তুমি? আমি কি? বিয়ে করবে না? নিশ্চয়ই করতে হবে। যে যাবার সে তো চলে গেল, তার মুখ চেয়ে কবিত্ব নিয়ে তুমি যে থাকবে, বলি সংসারের কাজকর্মগুলো সে তো আর এসে তোমায় করে দিয়ে যাবে না। বিয়ে না করাটা শুধুই যে কেবল অসুবিধে তা নয়, অপরাধেরও। শাস্ত্র হিসাবে এতে পাপও আছে। অসুবিধেই হোক আর অপরাধেই হোক, যখন করিনি তখন আর করব না গিরিশদা। তোমার সেই কথাটা আমার খালি মনে হয় যে ভগবান যখন একজনকে টেনেই নিলেন, তখন মানুষে কোন সাহসে আবার বাহাদুরি করে সেই জায়গায় আর একজনকে টেনে আনে। যাক, তুমি আর একখানি গাও দাদা, শুনে যাই। মেয়েটার চোখ এইবার ছোট হয়ে এসেছে। গিরিশ গান ধরিল, এসো এসো চিরবাঞ্ছিত মম কুটির দুয়ার খুলি, দিকে দিকে মোর আধার নাশগো প্রেমদীপখানি জালি।
অক্ষুধা ও অনিদ্রাজনিত দুর্বলতা গিরিশের দিন দিন বাড়িতে লাগিল। প্রসন্নময়ী জোর করিয়া কলিকাতা হইতে মকরধ্বজ আনাইয়াছিলেন, তাহাই মাখন মিছরি দিয়া হপ্তা 2-3 গিরিশকে খাইতে দিলেন। কিন্তু তাহাতেও বিশেষ কিছু উপকার না হওয়াতে ফাল্গুনের প্রারম্ভেই বায়ু পরিবর্তনের জন্য গিরিশ ঘাটশিলায় চলিয়া গেল। গিরিশ চলিয়া যাইবার 3-4-5 পরে একদিন সকাল সকাল স্নান করিয়া শিরীষ খাইতে বসিল। প্রসন্নময়ী আসিয়া সম্মুখে বসিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, এই 3 সকালে খেয়ে কোথায় যাবি বাবা? শিরীষ কহিল, বর্ধমান যাব পিসিমা, রমেশদের বাড়ি, তাদের পুকুরে মাছ ধরতে। আজ কিন্তু আর ফিরছি না, ফিরতে সেই কাল। এই তো সেদিন কোথায় মাছ ধরতে গিয়েছিলি, আবার চললি বর্ধমান? কি যে শখ বাবা তোদের! শখ হবে না, চুপটি করে ঘরে বসে কি করব? তা ঠিক, এত বড় ছেলে হলো তা এমনই ভাই যে বিয়ে দেবার নামটি নেই। দিন কতক একটু গা করেছিল, তারপর একেবারেই চুপচাপ। নিজেও সন্ন্যাসী হয়ে থাকবে, ভাইটাকেও তাই করবার মতলব। বিয়ে হয়ে আর কি হবে পিসিমা? তা বই কি রে ছোঁড়া, দাদার ভাই কি না, থাকিস চিরকাল আইবুড়ো হয়ে। তাই মনে করছি থাকবো পিসিমা, বিয়ে কি ছি। ক্ষোধোদ্দীপ্ত মুখে প্রসন্নময়ী কহিলেন, দেখ জ্বালাসনি বলছি। তা দুধ দেবে কিনা বলো, না হলে উঠে যাব। প্রসন্নময়ী দুধ আনিতে উঠিয়া গেলেন। বেলা প্রায় 1টার সময় শিরীষ তাহার বন্ধুর বাটিতে আসিয়া পৌঁছিল। বন্ধুর বাটি বর্ধমান নহে, বর্ধমান জেলায় বটে। মেমারি স্টেশনে নামিয়া প্রায় অর্ধক্রোশ হাঁটিয়া যাইতে হয়। শিরীষের পৌঁছিবার পূর্বেই রমেশ মাছ ধরিবার সমস্ত আয়োজনই ঠিক করিয়া রাখিয়া দিয়াছিল। ফাল্গুনের অবশিষ্ট বেলাটুকু 2 বন্ধুতে পুকুরধারে কাটাইয়া সন্ধ্যার কিছু পূর্বে শ্রান্ত ক্লান্ত হইয়া বৈঠকখানার রোয়াকে বেঞ্চের উপর আসিয়া বসিল। খানিক পরে 2 হাতে 2 কাপ চা লইয়া বাটির ভিতর হইতে রমেশ বাহিরে আসিয়া কহিল, শিরীষ, মাছের চারে বউ এসে হাজির। শিরীষ তাহার হাত হইতে একটি পেয়ালা নিজের হাতে লইয়া কহিল, কি রকম? রকম হচ্ছে যে মা তোর কোণে ঠিক করে ফেলেছে, এখানে তোর ফুল ফুটেছে, বিয়ে হবে। সত্যি? সত্যি। তুই তাহলে বরযাত্রী না কনে যাত্রী হবি? ঠাট্টা নয়, মা তোকে চা খেয়ে বাড়ির ভেতর যেতে বললেন। রমেশের জননী শিরীষকে অনেক দিন হইতেই জানিতেন। শিরীষ ইহার আগে এ বাটিতে বহুবারই আসিয়াছে। সুতরাং কিছু পরে যখন সত্যই ভিতর হইতে তাহার ডাক আসিল, তখন শিরীষ বাড়ির ভিতর আসিয়া কহিল, ডাকছেন জ্যাঠাইমা? হ্যাঁ বাবা, বসো। বলিয়া রমেশের জননী কোনো প্রকার ভূমিকা না করিয়াই কহিলেন, একটি চমৎকার মেয়ে এখানে আছে, বড় গরিব তারা, সেইটিকে তোকে বিয়ে করতে হবে। আমাদের ঘরে যে মেলে না, নইলে আমি রমেশের সঙ্গেই দিতুম। শিরীষ লাফাইয়া উঠিয়া কহিল, কি বলছেন জ্যাঠাইমা, বিয়ে? আমি এখন? হ্যাঁ, বিয়ে তুমি এখন। তোরও সব চালাকি তোর এ জ্যাঠাইমার কাছে খাটবে না বাবা, এ তোকে করতেই হবে। কেননা মেয়েটিকে আমরা বড়ই ভালোবাসি। আমার নিজের পেটের মেয়ে না হলেও তাকে আমি পেটের মেয়ের মতোই ভালোবাসি। সেই জন্যই কি আমাকে বিয়ে করতে হবে জ্যাঠাইমা? হ্যাঁ, সেই জন্যই তোকে বিয়ে করতে হবে, নইলে এমন সোনার প্রতিমে মেয়ে হয়তো কোনো একটা লক্ষ্মী ছাড়া বাঁদরের হাতে পড়বে। হয়তো কি, সে তো ঠিকই পড়বে। কেননা সামান্য মাস্টারি করে সংসার চালায়, একটি পয়সা ব্যয় করবার তো আর ক্ষমতা নেই। তা ভালো ছেলে কোথায় পাবে? তোর কথা আমি অনেক দিন থেকেই মনে করে রেখেছি। জ্যাঠাইমার এই কথাটি তোকে রাখতেই হবে বাবা। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া যেন শিরীষ একটু ভাবিতে লাগিল। তারপর জ্যাঠাইমায়ের দিকে মুখ তুলিয়া কহিল, সত্যি বলছেন জ্যাঠাইমা? সত্যি বলছি বাবা,
ব্রাহ্মণের এ দায় থেকে তোকেই বাঁচাতে হবে। মাছ ধরার নাম করে রমেশকে দিয়ে এই জন্যই তোকে আজ এখানে আনিয়েছি। কিন্তু জ্যাঠাইমা, দাদা রয়েছেন, তাকে তাহলে তো বলতে হয়। না বাবা, অত সোজাভাবে এ কাজ হবে না। দাদাকে বললে এ বিয়ে কিছুতেই হতে দেবে না। কেননা এমএ পাশ করিয়ে বিনে পয়সায় তোর দাদা কোথাও তোর বিয়ে দেবে না, সে আমি জানি। তোরা আজকালকার ছেলে, তোরাই এ কাজ পারবি বাবা। চিরকালের স্রোতকে তোরাই ফেরাতে পারিস, হয়তো ভবিষ্যতে তোরাই ফিরিয়ে দিবি। কিন্তু জ্যাঠাইমা। শিরিষের হাতখানা ধরিয়া রমেশের জননী কহিলেন, তোর কোনো কিন্তুই আমি শুনব না। আয়, দেখবি আয়। বলিয়া শিরিষের হাত ধরিয়া টানিয়া দালানের মধ্যে আনিয়া কহিলেন, দেখ দেখি সোনার প্রীতিমে কিনা। শিরিষের মুখে কোনো কথাই ফুটিল না। দেখিল একটি অপূর্ব সুন্দরী মেয়ে লজ্জায় একেবারে জড়সড় হইয়া দালানের দেওয়াল ধরিয়া নত মুখে দাঁড়াইয়াছে। রমেশের মা কহিলেন, এরকম সুন্দরী মেয়ে এর আগে তুই কোথাও দেখেছিস বাবা? সত্যি বলবি। শিরিষ তেমনি নীরবে দাঁড়াইয়া রহিল। রমেশের মা কহিলেন, বাইরের রূপ যেমন দেখছিস, ভেতরের রূপ তারও বেশি। তারপর অনেক রাত্রি পর্যন্ত রমেশ, তাহার মাতা ও শিরিষ তিনজনে মিলিয়া অনেক কথা, অনেক পরামর্শ হইল, এবং শেষে ইহাই স্থির হইল যে এই ফাল্গুনেরই 24 তারিখে যে দিন আছে, সেই দিনেই গোপনে শিরিষ এখানে আসিয়া শুভ কাজ শেষ করিবে। তারপর 2-4 মাস পরে সমস্ত কথাটা বাটিতে প্রকাশ করিবে। পরদিন শিরিষ শিবপুর চলিয়া আসিল, এবং 23শে ফাল্গুন আহারাদি করিয়া শিরিষ প্রসন্নময়ীকে বলিল যে তাহারা কয় বন্ধু মিলিয়া বেড়াইতে যাইতেছে। প্রসন্নময়ীর জিজ্ঞাসার উত্তরে শিরিষ কহিল, প্রথমে তাহারা ভুবনেশ্বর যাইবে এবং তাহার পর পুরী দর্শন, সুতরাং ফিরিতে তাহার হপ্তাখানেক লাগিবে। তাহার পর 24শে ফাল্গুনের শুভ দিনে শুভ গোধূলি লগ্নে শিরিষ যে পুরী দর্শন করিল, তাহা জগন্নাথের পুরী না হইলেও তাহা মথুরাপুরী, অর্থাৎ শ্বশুরবাড়ি। একদিন চৈত্র শেষের অপরাহ্নে গিরিশ তাহার ভগ্ন স্বাস্থ্য জোড়া লাগাইয়া দুর্বলতার স্থানে সবলতা অর্জন করিয়া ঘাটশিলা হইতে গৃহে ফিরিল। আসিয়া প্রসন্নময়ীকে কহিল যে ঘাটশিলার এক ধনী শালকাঠের কারবারির মেয়ের সঙ্গে শিরিষের বিবাহের সকল ব্যবস্থাই সে করিয়া আসিয়াছে। মেয়েটি দেখিতে শুনিতে ভালোই, 5,000 টাকা নগদ পাওয়া যাইবে। ঘাটশিলায় বাড়ি, কলিকাতায় বাড়ি, দেশে বিষয়াশয়, পুকুর বাগান। প্রসন্নময়ী প্রসন্ন চিত্তে কহিলেন, মেয়েটি কত বড় হবে বল দেখি? তা 13-14 বছর হবে, বেশ মোটাসোটা বাড়ন্ত গড়ন। তবে সেখানকার জলে রং একটু ময়লা হয়, এখানে থাকলে আবার ওই রঙই বেশ ফুটবে। প্রসন্নময়ী কহিলেন, তাহলে শিরিষ না হয় একদিন গিয়ে নিজে দেখে আসুক। ওর একবার দেখে আসা ভালো, কেননা আজকালকার ছেলে। কি বলিস তুই? তা বেশ তো, আসছে সপ্তাহে একদিন গিয়েও দেখে আসুক, তারপর পাকা দেখার ব্যবস্থা হবে। কিন্তু বৈশাখ মাসের ভেতরই কাজ সারতে হবে, তারা অনেক করে বলে দিয়েছে। ইহারই দিন 3-4 পরে প্রসন্নময়ী শিরিষকে ডাকিয়া কহিলেন, আজ দিন ভালো আছে, আজই যাত্রা কর। মেয়েটিকে একবার দেখে আয় তাহলে বাবা। ও বাড়ির মতিলালকে বলে রেখেছি, সে সঙ্গে যাবে এখন। শিরিষ বিরক্তির সহিত কহিল, হ্যাঁ, ও সব আমি কোথাও যেতে টেতে পারবো না। যেতে টেতে পারবো না কি রে? গিরিশ যে যেতে বলেছে তোকে। তেমনি বিরক্তির স্বরে শিরিষ কহিল, বললে কি হবে? আমি মরছি অসুখের জ্বালায়। তোর আবার কি হলো? হলো কি? দেখতে পাচ্ছ না চেহারা কিরকম হয়ে যাচ্ছে? কেন রে? 70-এর মুখে ছাই দিয়ে চেহারা তো ভালোই আছে বাবা। ও সব অলক্ষণে কথা বলিস না। না, বলবো না। লিভার গুটিয়ে যাচ্ছে যে। লিভার গুটিয়ে যাচ্ছে? তা এ কথা বলতে নেই একদিনও?
রাত্রে প্রসন্নময়ী গিরিশের কাছে আসিয়া শিরিষের কথা বলিয়া কহিলেন, বিয়ে টিয়ে এখন বন্ধ রেখে ওর চিকিৎসা করবার একটা বন্দোবস্ত কর বাবা। আগে ছেলে আমার বাঁচুক, তারপর বিয়ে। সত্যি শিরিষের আমার চেহারাটা যেন আগেকার চেয়ে খারাপই হয়েছে, তেমন রং যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। গিরিশ শিরিষকে ডাকিয়া কহিল, কি হয়েছে রে তোর? শিরিষ কহিল, কি আর হবে, লিভার ফাংশন খারাপ হয়ে গেছে, ম্যারাসমাস অব দি লিভার। গিরিশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিবার পর কহিল, তাহলে প্রাণেশকে কাল একবার ডাকিয়ে ভালো করে দেখিয়ে শুনিয়ে ওষুধ খেতে আরম্ভ কর। শিরিষ কহিল, খুব ভালো লোককেই দেখিয়ে ওষুধ খাচ্ছি আমি, লিভারেরই স্পেশালিস্ট। আগে শ্যামবাজারে থাকতেন, এখন রিটায়ার্ড হয়ে বর্ধমানে থাকেন। সুতরাং শিরিষের বিবাহ স্থগিতই রহিল। শিরিষ তাহার বর্ধমানের স্পেশালিস্টের কাছে সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে লাগিল। আর গিরিশেরও যে ঝোঁক কখনোই ছিল না, সেই থিয়েটার দেখিবার ঝোঁক হঠাৎ এত প্রবল হইয়া উঠিল যে কোনো শনিবারই আর গিরিশের থিয়েটার দেখা বাদ পড়িতে লাগিল না। এইভাবে সারা বৈশাখ কাটিয়া গিয়া জ্যৈষ্ঠ মাস আসিল। ষষ্ঠীবাটার পূর্বদিন অপরাহ্নকালে গিরিশ সকাল সকাল কোর্ট হইতে বাড়ি ফিরিয়া আসিল এবং আদালতে ধরাচূড়া ছাড়িয়া মনোহর বেশভূষায় সজ্জিত হইয়া শিরিষের ঘরে আসিয়া দেখিল যে শিরিষও বেশভূষায় ব্যস্ত। জিজ্ঞাসা করিল, কোথায় যাবি রে? শিরিষ রুমালে সেন্ট ঢালিতে ঢালিতে কহিল, হুগলি, সাহিত্য সমিতির বার্ষিক অধিবেশনে। আপনি কোথায় যাবেন দাদা? আমি একবার যাব জামতারা সেই মক্কেলদের বাড়ি, অনেকগুলো টাকা রয়েছে পাও না, চিঠি লিখে আর আদায় হয় না দেখছি। কাল পরশু ছুটি আছে দুদিন, যাই একবার, যদি কিছু আদায় হয়। শিরিষ কহিল, আমাকেও অভ্যর্থনা সমিতির সভাপতি করেছে, না গেলে চলবেই না, যাই একবার। মেমারি স্টেশনে নামিয়া শিরিষ যখন শ্বশুরালয়ে আসিয়া পৌঁছিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। শ্বশুর মাখনবাবু কহিলেন, এসেছ বাবা, যাও বাড়ির ভেতর যাও, বড় জামাইও আসবে, হয়তো পরের ট্রেনেই আসছে। এখানে কখনো তো আসেনি বাবাজি আমার, একটু এগিয়ে গিয়ে দেখি একবার। তুমি যাও বাবা, জামা কাপড় ছেড়ে একটু ঠান্ডা হওগে। ঘণ্টাখানিক পরে শিরিষ জলখাবার ও চা খাইয়া বাহিরে আসিতেছিল। মাখনবাবু ব্যস্ত হইয়া আসিয়া কহিলেন, এসো বাবাজি, বড় জামাইয়ের সঙ্গে একটু আলাপ পরিচয় করবে, এসো। দুজনের মধ্যে এর আগে তো আর দেখা হবার সুযোগই হয়নি, ওই যে বাবাজি আমার নিজেই আসছে। এসো বাবা, এইটি হলো তোমার ছোট। বড় জামাতা আসিতে আসিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল এবং পরক্ষণেই তাহার মুখ হইতে শুধু বাহির হইল, শিরিষ। শিরিষেরও মুখ হইতে তেমনই ভাবে উচ্চারিত হইল, দাদা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।